আপনি দেখেন সারা বাংলাদেশ এই আইজিপি মহোদয়ের বিষয়ে আইজিপি সাহেবের ব্যাপারে ঠান্ডা, কেউ কথা বলে না। বিএনপিও তো কথা, এই বিরোধী দল তারাও তো একটা আন্দোলনের ডাক দিতে পারে। যে এই একটাই কথা আমি সারাদিন বিএনপিরে শুনি যে গণতন্ত্র ফিরাই আনো আর আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও। তাহলে ইস্যু যেগুলা পাবলিক ইন্টারেস্টের ইস্যু, এগুলা ওরা কথা বলবে না। সরকার না হয় সরকারের সেফ সাইডে থাকার জন্য এগুলা করলো, যেগুলা পাবলিকের ইস্যু এইগুলা নিয়ে কেউ কথা বলে না। আপনি একাই বলছেন। আমি সব আবারও আজকে যে কথা বললেন সে কথার পর মানুষের থেকে কিংবা উচ্চ মহল নিম্ন মহল থেকে বাহবা পেয়েছেন নাকি হুমকি দামকি পেয়েছেন? আচ্ছা, সমস্যা হচ্ছে কি, আমি যাদের পক্ষে কথা বলি বা যে কথাগুলো একটা গ্রুপের পক্ষে যায় এরা আমার প্রশংসা করে। আর ধরেন আমি যদি কোনো ধরনের সরকারের কোনো বিরোধী এই লাইভ করি বা সরকারের কোনো অর্গানের বিরুদ্ধে লাইভ করি, তখন জামাত বিএনপি খুবই খুশি, হ্যাঁ ঠিকই বলছে ব্যারিস্টার সুমন খুবই। আবার আমি যদি সরকারের পক্ষে কিছু বলি, এ তো আওয়ামী লীগের দালাল, এমপি হয়ে গেছে, বড় দালাল, আওয়ামী লীগের দালাল। তো এগুলা হবে কি, প্রশংসা হচ্ছে কি আপনাদের চ্যানেল আই দেখেন, আমি যেখানে আমি ইন্টারভিউ দিচ্ছি, আপনি আপনার এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে সালাম মুর্শিদি সাহেবের সাথে কথা বলতে গিয়ে আপনি সহ আমরা একটা মামলা খেয়ে ফেললাম, 5 জন আসামি ছিলেন, আমিও মামলা খেলাম। পরে আপনার এই চ্যানেল আইতেই আমার বিবিসি বাংলা থেকে ডাকলো, আপনার চ্যানেল আই অথরিটি বললো কি যে ব্যারিস্টার সুমনকে এখন আর আনা যাবে না, কারণ একটা যন্ত্রণা। তাইলে এর মানে আপনারাও সেফ সাইডে থাকেন, সুবিধাজনক অবস্থায়। এখন আজকে যখন আমি আবার আমি আবার ভাইরাল, আজকে আবার যেটা এত বড় কাজ করছি, আপনারা আবার ভাইরাল হওয়ার জন্য কিছু করেন না, আবার ভাইরাল মানে না, আপনারা কি সুন্দর করে আবার দাওয়াত দিয়ে আনছেন। আমি ভাবছিলাম যে আবার সে বলবেন কিনা যে এই লোক তো পরে আমরা চ্যানেলের জন্য ঝামেলা হয় কিনা। শুনেন, এই যে রিপোর্টটা আসছে, এই যে বেনজির সাহেবের রিপোর্টটা আসছে, হঠাৎ করে আসলো কেন? সাংবাদিকরা আগে জানে না এত সম্পত্তি উনি অর্জন করছেন, কেন আসলো হঠাৎ করে? এইটার মধ্যে দেখা যাচ্ছে যে, শুনেন, সমস্যা হচ্ছে ওইটার মধ্যে ভেজাল থাকে, সেটা নিয়ে আপনি কথা বলবেন কিনা আমি বলছি তো, আজকে বলছি। এখন সমস্যা হচ্ছে কি, আপনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, আপনার বিরুদ্ধে গিয়ে হোক আর যেভাবেই হোক, আমি যদি এটা প্রকাশ করি, তখন যে করে তাকে চ্যালেঞ্জ করা যায় না যে করছেন তো উনি, বরং যিনি করছেন তারও দুর্নীতি বের করার জন্য পথ খুঁজতে হবে যে উনিও করছেন কিনা। এখন আমি দুর্নীতি করছি কিনা এটা এখন মুখ্য বিষয়, কারণ আমার ধরেন শত্রু, আমি জানি যে হি ইজ মাই এনিমি, উনিও যদি বের করে আনে আপনি কিছু তো বলতে পারবেন। তাহলে এখন যে কথাটা শুরুর প্রশ্নে আপনার উত্তর পেয়েছিলাম, প্রশ্ন করেছিলাম, বেনজির সাহেব নিয়ে আমরা কথা বলছিলাম, যে আপনি বললেন যে উনি যে গণমাধ্যমে যে কিংবা টেলিভিশনে স্টেটমেন্ট দিলেন, সেখানে উনি কোথাও বলেননি যে আমি আইনগত ব্যবস্থা নেব, সেই জায়গায় উনি কোথাও বলেননি। না, এটা বললেও প্রমাণিত হয়ে যেত না যে উনি এইসব অর্জন করেন নাই, কিন্তু বললে বোঝা যেত মানসিক শক্তিটা তুলনামূলকভাবে। আপনি হাইকোর্টে যাবেন ওনাদের প্রতি যদি ভরসা না থাকে? আরে আপনি তো জানেন এই লড়াইটা কি থামবে? আমার একটা জিনিস শুনেন, আমি এই যে আজকে যে আমি দুদকে গেছি, দুদকে যাওয়ার পর বহু লোক আমারে বলছে যে আপনি তো দুনিয়াও ছাড়তে পারেন। তো আমার হচ্ছে কি এইসবে আমার কাছের মানুষ বলেছে না, এগুলা তো আমি সবকিছু পারি না। বিষয়টা হচ্ছে কি যে হুমকি ধামকি ফোন এসছে, আমি এইগুলা এখন যেহেতু আমার স্পেসিফিক, আমি এভিডেন্স ছাড়া এইসব কথা বলতে পারি। শুধু এইটুকু জেনে নেন, শুধু এই বেনজির সাহেব না, আরো বহু সাহেবের বিরুদ্ধে আমি কথা বলছি। আমি সালাম মুর্শিদি সাহেবের বিরুদ্ধে মামলা করছি, কথা বলছি। আমি এস আলমের মামলায় কথা বলছি। আমি সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলছি। আপনি জানেন যে মোটামুটি এমন কেউ নাই। আমি ওই যে আপনার নুসরাতের ব্যাপারে তো কথা বলতে বলতে হয়েছে কি, মানে দুইটা জিনিস মনে রাখবেন, সৎ লোকের দুই জাতের সমস্যা হয় যদি আপনি সৎ থাকেন। আমি কি সৎ দাবি করছি না, হচ্ছে কি আপনি দরিদ্র থাকবেন, আরেকটা হচ্ছে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। এটা একটা বড় সমস্যা। আর আমার যে সুবিধাটা কি জানেন, সুবিধাটা যেটা, কারণ এটা হচ্ছে গিয়ে সম্পদ আর জীবনের ভয় আমার নাই, সম্পদের লোভটা নাই, যার কারণে হয় কি ওইগুলাতে আমার খুব একটা প্রভাব ফেলে না। আমি যে জায়গায় এই যে স্যার যে বললেন যে দুদক চুপসে গেছে মানায় না, এটা কি ধরনের দুদক আমি আপনাদেরকে বলি। দুদক ইনকোয়ারি করে সবই করে। সালাম মুর্শিদির মামলায় 300 কোটি টাকার বাড়ি, এই বাড়ি উনারা রিপোর্ট দিয়ে সবকিছু দিয়ে বললেন যে এইটা পুরাটাই জাল জালিয়াতি। আপনার রাজুকও বলল, গণপূর্ত বলল, 2 জন রাজুকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা করা হলো, দুদক বলল। কিন্তু যিনি এই বাড়িতে আছেন সালাম মুর্শিদি সাহেব, তাকে ছাড়া, মানে যিনি এই ফ্রুটস খাচ্ছেন
উহারা আর সবাই আসামি করা হয়েছে। এই হচ্ছে গিয়ে দুদক। দুদকের উপর তো স্যার আপনাদের উপর এক্সপেকটেশনটা বেশি কি কারণে? মানে আপনি তো স্যার সাব রেজিস্ট্রি অফিস না, কারণ আপনি সারা দেশের দুর্নীতির বিষয়, যেটা আমাদের এখন ক্যান্সার হিসাবে বিবেচিত, আপনি কেমোথেরাপি দিচ্ছেন। আমরা তো আর অন্য কোনো হসপিটালে গিয়ে কেমো পাই না, কেমোটা তো আপনি ছাড়া কেউ দিতে পারতেছে না। আর আরো একটা দুঃখজনক ঘটনা শুনেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা হচ্ছে গিয়ে আপনার মনিটারি টাইপের যেগুলা করাপশন, এগুলা ধরার জন্য, আপনি জানেন দুদক যেভাবে স্বায়ত্তশাসিত, এরা কিন্তু স্বায়ত্তশাসিত না। মার্জার করেন এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের মিলন ঘটাচ্ছেন আপনি, তো বিদেশে যে মার্জার হয় স্যার, এগুলা কিন্তু ওই একটা ব্যাংক একেবারে টাকা পয়সা সব এই ব্যাংকের ডাইরেক্টররা সব নিয়ে গেছে, পরে খোলসটা রয়ে গেছে, এই খোলসটারে অন্য আরেকজনের বাসায় দিয়ে দেওয়া হয়। এটা বিদেশে হয় না। আমাদের দেশে যেটা হয়েছে, যে মার্জার গুলা হয়েছে, এগুলো হচ্ছে খোলসের সাথে আরেকটা ব্যাংক বলছে যে আমি এই খোলসটা নিলাম, টাকা তো নাই। এই ডিসিশনটা যে কনক্লুশনটা আপনি দিলেন, এটার জন্য আপনাকে আগামী 2025 পর্যন্ত ওয়েট করতে হবে, এবং 2024 পর্যন্ত তাদেরকে গভর্নর এখানে সময় দিয়েছে, সেন্ট্রাল ব্যাংক। কাজে আপনাকে ওয়েট করতে হবে। এবং ইউকেতে যেভাবে মার্জার হচ্ছে, ইউএসএতে যেভাবে মার্জার হয়, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ফিনান্সিয়াল সিস্টেম এক না। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। মাত্রাটা কি ছোট বড়? না, এটা তো আপনার মানুষ তো ফেরেশতা না, কিন্তু আমাদের যে দেশে ভুলগুলো হচ্ছে সেটা তো মাত্রা ছাড়া ভুল। এই যে মার্জার অফ ব্যাংকিং এর এটা রেজাল্ট পাওয়ার জন্য তো আপনাকে ওয়েট করতে হবে। অ্যাট লিস্ট 24 সালটা হয়ে 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ওয়েট করতে হবে কি আউটপুটটা আসে। কারণ আপনাকে তো ওয়েট বছরের ইন্ট্রোডাকশন হলে আমাদের দেশে সমালোচনা হয়। সমালোচনা ভালো, আমরা সমালোচনা অনেক কিছু শিখি, কিন্তু কথা হলো একটা লোকের কাজ করতে দেন। আপনি করতে দিবেন না, প্রথম থেকে ডিসকারেজ করবেন, এটা তো হওয়া উচিত। আচ্ছা, আপনি অন্যের কাজ করতে দেন বলছেন, যে অন্যকে কাজ করতে দেন, দেখেন না 25 সাল নাগাদ কি হয়ে যায় মার্জার অফ ব্যাংকিং। ঠিক আছে, কিন্তু না, আমি আশাবাদী। আপনি আশাবাদী লোক, কিন্তু আপনি তো দুরাশার মধ্যে আছেন। আপনার নিজের তো লজিস্টিক সাপোর্ট না 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 না। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আমার যে লজিস্টিক সাপোর্টটা আছে, ওই লজিস্টিক সাপোর্ট দিয়ে যদি আমার রেট অফ কনভিকশন বছরে 70% হয়, আপনি তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আপনি আমাকে প্রাইজ দেওয়া উচিত। ওই লজিস্টিক সাপোর্ট নিয়ে, আমার যেই লজিস্টিক সাপোর্ট আমার দরকার সেটা নাই, তার 50% আছে, এবং তার 50% লজিস্টিক সাপোর্ট নিয়ে বছরে আমার রেট অফ কনভিকশন মোর দেন 70 অ্যাপ্রিশিয়েট করা উচিত। না, আমরা তো দিব, জনগণ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। এক্স্যাক্টলি, জনগণ তো আদৌ দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে কিনা সেটা উনি তো জনগণের আওয়াজ। উনি তো আমাকে ভালোই বললো, খারাপ তো বলেন না। উনি শুধু উনি এক জায়গায় ভালো বলেছেন, ধাক্কা দিতে হয়, এই কথাটা আমার এটাই তো বড়, এটাই তো বড়। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ওনাদের রেট 70% যেটা বলছেন, এটা 70% হচ্ছে গিয়ে আপনি এটা কিরকম আমি আপনাদের বলি, ব্যাংকে টাকা জমায় না, ওই যে মাটির ব্যাংকে টাকা জমায়, দেখেন এটার মধ্যে শুধু ওই পয়সা আধুলি পাওয়া যায়। তো অনেকগুলো আধুলি এক জায়গায় করলে 10 টাকা হয় না, আর আপনি নোট পাবেন কম। 100 টাকা শিকি জমাইছেন, শিকি 70% হচ্ছে শিকি আর আধুলি না, যেগুলা 70% বলতেছে এগুলো আধুলি শুনেন, আর খুচরা, আর যেগুলা 20 টাকা 50 100 টাকা আর 500 টাকার নোট তো খুঁজেই পাবেন না। আচ্ছা শুনেন সুমন সাহেব, 2019, 20, 21 দুদক রিকভারি করে 20,000 কোটি টাকা গভর্নমেন্ট ফান্ডে দিয়েছে। 19, 20, 21 তিনটা বছরে, মানে দুটো আর্থিক বছরে মোর দেন 20,000 crore টাকা গভর্নমেন্ট ফান্ডে দিয়েছে। যদি শতভাগ থাকতো আপনি কত দিতে পারতেন? আমি 100% কনভিকশন দিতে পারতাম, রেট অফ কনভিকশন। আমরা চেষ্টা করতাম, কনভিকশনটা তো আর দুদক দেয় না, কনভিকশন দিয়ে আদালত বিচার করে আইন কানুন ভিত্তিতে। বাট আমার এক্সপেকটেশন থাকতো রেট অফ কনভিকশন 100%, এবং এখনো আছে। স্যার আমার একটাই অনুরোধ, স্যার মাটির ব্যাংকের মধ্যে যেন অন্তত 2-3টা 500 টাকা পাবেন, 500 টাকা না 1000 টাকার নোট পাবেন, 1000 টাকার নোট পাবেন। মানে নোট মাটির ব্যাংকে উনি আধুলি শিকি জমাতে মানা করলেন, 500 টাকা 1000 নোট জমাতে বললেন, সেই নোটটা কি যেটা আজকে আবেদন করলেন সেটা নোট হবে? হ্যাঁ, ওনার আবেদন সম্মানজনকভাবে আমরা গ্রহণ করলাম। হ্যাঁ, আমি তাও খুশি হব স্যার যদি অন্তত অবশ্যই, মানে উনি আপনাদের আবার চোখ খুললেন। না না, অবশ্যই আমরা তো ওনাকে অ্যাপ্রিশিয়েট করি। আমাদের সুপ্রিম কোর্টে যে কয়েকজন লয়ার আছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, মানে দুর্নীতিটা আদালতের সামনে নিয়ে আসেন, তো আমি মনে করি উনি এক্সেপশনাল। তার মানে আপনার জিনিসটা ওনার জিনিসটা আপনারা সবসময় আমলে নেন। যেকোনো আর উনি এটার মধ্যে আবার পার্থক্য আছে তো। রামশ্যাম যদুমধু আবেদন দেওয়া আর ওনার আবেদন জমা দেওয়া, আমি আন্ডারমাইন করিনি। মাটির ব্যাংকে যে শিখি জমান নোটের বদলে ওই আন্ডারমাইনটা সবাইকে আমরা সমানভাবে দেখি। তবে সুমন সাহেব একজন সাংসদ, মহান সংসদের একজন মাননীয় সাংসদ, অবশ্যই ওনার কথার তো একটা ভ্যালু থাকবে। সেটাই আমি বলছি যে আমি সময়
কি বললাম সেটার ভ্যালু চেয়ে ব্যারিস্টার সুমন কি বললো না গুরুত্ব কিন্তু অনেক। না, আপনি সেটার সমান কোনো- অনেক ভ্যালু আছে, আমার অবশ্যই অনেক ভ্যালু আছে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা যেটা নিয়ে শেষ করেছিলাম উনি পুরোটাই বললেন এবং বললেন লজিস্টিক সাপোর্টের ভীষণ দরকার, আসার কথা, আপনার আবেদন ওনারা আমলে নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করলেন। এবং উনি আর একটা পাল্টা বলেছেন সংসদে, আপনি বলেছেন সংসদে নিশ্চয়ই আপনি এই আওয়াজও তুলবেন এবং আপনি আজকে দুদকের পথে হেঁটেছেন অনিয়মের বিরুদ্ধে, অবৈধ সম্পদ ব্যানার্জি সাহেবের যেটা হয়েছে সেটা যেন খতিয়ে দেখে দুদক, এবং উনি আপনার কাছে বলল সংসদ আওয়াজ তোলেন দুদককে আরো সক্ষম গতিশীল বানানোর জন্য। নিশ্চয়ই এই যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হলো, কিন্তু সেই জায়গাটা বলছি কি একদম শেষে এসে চাপা শুরু করেছিলাম ব্যানার্জি সাহেবের এই সম্পদের বিষয়গুলো নিয়ে, কিন্তু যেখানে উনি কিন্তু স্টেটমেন্টে বারবারই বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, সেই জায়গা নিয়ে আপনি কিছু বলবেন? এটা কি দুটো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ক্ল্যাশের মধ্যে আপনি পড়ে? আমি আপনারা বলি, ওনার হচ্ছে গিয়ে যে রিপোর্টে দেখলাম গোপালগঞ্জের এক জায়গায় 600 বিঘা 800 বিঘা কৃষি জমি বলছে পারিবারিক সূত্রে 1400 বিঘা। তা আমার মনে হয়েছে বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কেন? কারণ হচ্ছে কি উনি যে সময় পাইছেন, এই যে সময় পাইছেন এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন উনি 1400 বিঘা, আর আমার যেখানে এত বড় ডিগ্রি অর্জন করে ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই, বিঘা তো খালি ওই জায়গায়। আর উনি আবার আরেকটা কাজ করছেন দেখেন, কিন্তু পুরোটাই বছর লোন নেওয়া, আর এগুলো শুন, কুয়াকাটা, তারপর সেন্ট মার্টিন, কক্সবাজার, মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মতো একজন লোক আছেন, উনি আবার ওই যে গ্রামেই যান একটা করে বিয়ে করেন, বউ রেখে আসেন। আবার ওই যে সৌদির বিষয়েও আবার এরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা করে কি যে দেশেই যায় এই দেশে একটা বিয়ে করে, টাকা তো ওদের অনেক। তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন মাশাল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন। হচ্ছে কি যে পরিমাণ সম্পদ উনি বৈধ অবৈধ তো ইনকোয়ারি হবে, বিচার যদি হয় হবে, কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন এইটা কোনোভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না, দেশের জন্য শুভ। যত বড় পদেই থাকুক না কেন ঠিক সঙ্গতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো। 34 বছর চাকরিতে ওনার পাওয়ার কথা 1,74,00,000, মানে 2.25 কোটি টাকার মতো বললাম। কিন্তু ওনার যে মেয়ের জন্য যে রেস্ট নেওয়ার জন্য যে অভিযোগ আসছে যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, এটার দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে উৎস অর্থের উৎস এটাই খতিয়ে দেখবেন। আমরা চেয়ে আসি, হেঁটে হেঁটে যাচ্ছি, ঘেমে গেছেন দিয়ে আসছি, কিন্তু ওই যে আশা নিয়ে ওনাদের কাছে গেলেন, আপনি যে বললেন যার কাছে আশা নিয়ে যার দুয়ারে করা নিলাম যে লোকটি ক্যান্সারে রোগ নির্মূল করবে, সেটাই যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমার দরজাতে খুলবে কি না? একটা বিষয়, মানুষ যখন সংগঠিত হয়, ধরেন এককভাবে দুদক, এককভাবে আমি, এককভাবে আপনি, আলাদা আলাদা আমরা হয়তো সবাই কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমরা তিনজন যখন এক জায়গায় হব, একজন আরেকজনের সাথে থাকবো, শুনেন সমাজ তো নষ্ট হয় হচ্ছে গিয়ে খারাপ মানুষের জন্য না, নষ্ট হয় হচ্ছে গিয়ে ভালো মানুষ যখন নীরব হয়ে যায়। তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয়, কথা বলে, আমরা যদি একজন আরেকজনের সাথে অল্প অল্প করি, আমি তো হেঁটে গেছি এই জায়গা পর্যন্ত, তো আমাকে রিসিভ করেছেন, আমার এটা গ্রহণ করেছেন, আশা করি এই হাঁটাটুকু, এই ঘামটুকু, ঘাম কখনো প্রতারণা করে না। আমি যে ঘামটুকু ফেলছি, দুদক যে ঘামটুকু ফেলবে, গড়ি করুক বা যাই করুক না কেন, এই ঘাম আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন বা যে কষ্ট করতেছেন, দেখবেন একদিন এই ধরনের মানুষগুলা একত্রিত হবে এবং ইতিহাস বলে যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই, ভালো থাকতে চাই, তারা নাইলে কিন্তু এই পৃথিবীর টিকে থাকার কথা না। সুমন, আপনার কাছে প্রশ্ন, আপনি মানুষের জন্য কথা বলেছেন, সেটা যে কোনো ফরম্যাটে দাঁড়িয়ে আপনি বলেছেন, যে বিরুদ্ধে কথা বলেছেন সামাজিক থেকে শুরু করে রাষ্ট্রীয় অনাচার, কিন্তু আপনি কথা বলতে বলতেই আপনি সংসদে গিয়েছেন, সেখানে যেও সংসদে কথা বলছেন, কিন্তু আপনি একটা সুমন কথা বলছে, একটা সুমনের কথা হয়তো অনেকে শুনছে, আবার এমপি হওয়ার মধ্য দিয়ে আবার সেই ভালোবাসাটা হয়তো দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেটা আলাদা পারসেপশন। কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, আপনি কথা শুরুতে মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে আওয়াজ নিয়ে আপনি আজকে দুদকের দরজায় গেলেন, সেটা নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল বিরোধী পক্ষগুলো, তারা কেন হয় না? সেই জায়গাটাকে একটু বলে শেষ করবে।
বিএনপি আমি শুনেন। স্পেসিফিকলি তারা তো বড় দল, তারা মিলে একসাথে কথা বলতো, তাহলে আপনাকে একা যেতে হতো মানে না। আমি দেখেন, আমি আপনার একটা কথা না, এটা মনে হয় তারা বলছে মনে হয়। না বলেছে, না, press ওই conference-এ যেভাবে বলার বলেছে। কথা স্যার, মানে বিরোধী দল বিএনপির আমার অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে Interested involvement, জায়গা, হ্যাঁ। কারণ আমি কোনগুলা কথা বলি, আপনি কিন্তু বলতে পারেন যে ব্যারিস্টার সুমন কি সব বিষয়ে কথা বলে, না, যেগুলা পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায় এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। তো বিএনপির যে এই ইস্যুটা যেটা, ওরা কিন্তু কখনোই পাবলিক অ্যাটাচমেন্ট আছে এই ইস্যুগুলা নিয়ে কাজ করে না। এদের মাথার মধ্যে একটাই যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে। আমি তো ধরেন আওয়ামী লীগ, অনিয়মের বিরুদ্ধে ডেমোক্রেসি অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি। হ্যাঁ। আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার আদর্শ বঙ্গবন্ধু নেতা জননেত্রী শেখ হাসিনা। জি। আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেওয়া যায় না। বিএনপিকে কি করতেন? তাহলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয়, হ্যাঁ, শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় কিন্তু করে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া যায় না, না? আমি তো ওনার BNP কি product। প্রধানমন্ত্রী না, না, চালান? আমি তো আপনি ওনার অনুমতি ওনার নিয়ে যেতেন? product। মানে আপনি আমি তো অনুমতি নিয়ে কোনোদিনই- যেতেন? আমি তো কোনোদিনই বিএনপিতে যাব না। না, বুঝতে কিন্তু আমার যিনি মালিক বা হ্যাঁ। আমার যিনি গার্ডিয়ান, হ্যাঁ। তার কাছে আমার অনুমতি নিতে হবে না যে আমি ওখানে যেতে চাই। ওইখানে যেতে চাই। জি, কারণ বুঝতে হচ্ছে কি, পেরেছি। একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমাকে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী, এটা এমন ভাবে ধাবিত হইতেছে যে এটা হয়তো কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি ওরা নিজের স্বার্থে যদি আন্দোলন করে সব সময়, তাহলে হবে না। কারণ আচ্ছা, আমারটা দেখেন আপনি, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ।